আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এই টপিকটা ইংলিশ সেকেন্ড পেপারে তুলনামূলক অন্যান্য টপিকের চেয়ে হচ্ছে তুলনামূলক সহজ। এটার মধ্যে প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কেমন হয় এবং প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেটা আমরা একটু আগে দেখি। যেখানে টোটাল তোমাকে 10টা এরকম করে হচ্ছে 10টা সেন্টেন্স দিবে। এই 10টা সেন্টেন্সে এখানে আনসারগুলো যে বক্সগুলো আছে সেই বক্সগুলোর মধ্যে আমরা আনসার বসাবো। পরীক্ষাতে শুধুমাত্র এই বক্সগুলো থেকে নিয়ে আনসারগুলো আমরা শুধু আনসারটাই লিখব, সেখানে লাইনগুলো তোমাকে তুলতে হবে না পরীক্ষায়। এগুলা ফিক্সড, মোটামুটি 15-16টা পড়লে তোমার এই টপিকটার এই সবগুলোর ক্ষেত্রে কমন হয়ে যাবে। তো এই টপিকটা এই জন্যই সহজ হয় যে এখানে প্রায় 15-16টা ওয়ার্ড আছে, এগুলো শিখলেই তোমার এই টপিকটা মোটামুটি কভার করে যায়। তো আমরা আজকের এই টপিকের তাহলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইটার কোন কোন ওয়ার্ডগুলো আমাদের থাকবে সেই সম্পর্কে হচ্ছে আলোচনা জানা। তো আমরা জানি আমাদের এই টপিকটার নাম হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তাহলে আমরা এই টপিকটাতে কি পাচ্ছি? আমরা ওয়ার্ডস পাচ্ছি আর হচ্ছে ফ্রেজ পাচ্ছি। এখন ওয়ার্ডস মানে কি? একাধিক শব্দ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। তো এখানে ফ্রেজ এবং মানে শব্দগুচ্ছগুলো এবং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। এখন কোনটা কোথায় ব্যবহার করব সেটার নিয়ম কারণ এখন আমি আলোচনা করব। আমি এখানে এই তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড ব্যবহার করার জন্য একটা করে ক্লু শিখাবো, যে ক্লু এর উপর নির্ভর করে তুমি এই বক্সের মধ্যে হচ্ছে আনসারটা লিখতে পারবা। যেমন কোথাও যদি দেখো যে কোনো ব্যক্তির নাম আছে, স্থান আছে অথবা সাল আছে, তখন বুঝবা সেখানে হচ্ছে ওয়াজ বর্ন হবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে ব্যক্তি, সাল অথবা স্থান যদি কোথাও যদি পাই তাহলে আমরা বসাবো হচ্ছে ওয়াজ বর্ন। এই ওয়াজ বর্ন শব্দটা যদি কখনো যদি ওয়াজ বর্ন বক্সে না থেকে হচ্ছে বি বর্ণ যদি থাকে, তবু আমরা আনসারটা হচ্ছে ওয়াজ বর্ন করে লিখবো। নর্মালি এটা ইজ বর্ন হয় না, যদি মানে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে হয়, কিন্তু এটার ব্যবহার এখানে তেমন পাইবে না। যার শাব্দিক অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। তো এখানে আমরা যেমন উদাহরণ হিসাবে দেখতে পারি, এখানে বলছে হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। অথর অর্থ হচ্ছে লেখক, ড্রামাটিস্ট অর্থ হচ্ছে নাট্যকার। তো এখানে দেখো ব্যক্তি আছে হুমায়ুন আহমেদ, এই জায়গায় হচ্ছে দেখো স্থান আছে, স্থান না, এখানে হচ্ছে শাল আছে। তাহলে ব্যক্তি, শাল অথবা স্থান যে কোনোটা পাইলে আমরা এখানে ওয়াজ বর্ন বসাবো। তাহলে এর অ্যান্সারটা হবে হচ্ছে ওয়াজ বর্ন। বি নাম্বারটাতে হচ্ছে আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট অফ ফিজিক্স। এখানে যেহেতু আলবার্ট আইনস্টাইন একজন ব্যক্তির নাম, তাহলে আমরা ব্যক্তি পাইছি, শাল পাইছি, আবার হচ্ছে এই জায়গায় হ্যাঁ ব্যক্তি, শাল এই দুইটাই আছে। তাহলে আমরা আনসার হচ্ছে ওয়াজ বর্ন বসাবো। সি নাম্বার আনসারটাতে আমরা যদি খেয়াল করি এখানে, তাহলে দেখো সি নাম্বারটাতে বলছে স্যার ওয়াল্টার স্কট ওয়াজ এ বোথ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট। এখানে যেহেতু আবারও ব্যক্তির নাম আসছে ওয়াল্টার স্কট, আবার এই জায়গায় দেখো শাল দেওয়া আছে, তাহলে আমরা আনসারটা দিব কি? ওয়াজ বর্ন। তাহলে এখানে আনসার হবে হচ্ছে ওয়াজ বর্ন। ওকে, সেকেন্ড স্টেপটা হচ্ছে যদি আমরা কখনো বাক্যের মধ্যে পাই যে দেন আছে, যদি কখনো বাক্যে আমরা দেন পাই, দেন, যেমন এখানে হচ্ছে এই ওয়ার্ডটা, এই যে দেন যদি কোথাও যদি বাক্যের মধ্যে পাই, এটা THAN, THEN না, এই দেন যদি কোথাও বাক্যের মধ্যে পাই তাহলে আমরা সেখানে উড রেদার বসাবো, যেটা অর্থ হচ্ছে বরং ভালো। যেমন আমরা যদি এখানে বাক্যে দিয়ে খেয়াল করি, উদাহরণ দিয়ে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই এই জায়গার মধ্যে প্রথম উদাহরণটাতে সোহেল ইজ এ ভেরি গুড নেচার্ড বয়, হি স্টে অ্যাট হোম দেন মিক্স। তাহলে এই বাক্যের মধ্যে আমরা একটা দেন পাচ্ছি। এই যে এখানে যেহেতু দেন আছে, তার মানে এখানে আনসার মধ্যে হচ্ছে আমরা উড রেদার বসাবো। দুই নম্বর বাক্যে দেখা বলছে দো আই এম ইন ডায়ার অফ নিড। ডায়ার অর্থ হচ্ছে প্রচণ্ড প্রয়োজন, অনেক প্রয়োজন এমন। তাহলে আই এম ইন ডায়ার অফ নিড মানে আমার অনেক কিছু প্রয়োজন অথবা আমার খুবই অভাব। বলছে আই ডাই দেন সিক মাই ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম হিম। তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেন পাচ্ছি, যেহেতু দেন আছে তাহলে আমরা আনসারটা লিখবো হচ্ছে এখানে উড রেদার। সি নাম্বার বাক্যে দেখো বলছে ইউ বিল্ড ইউর ওন হাউস দেন লিভ এ রেন্টেড হাউস। তাহলে এই জায়গায় হচ্ছে দেন আছে, তাহলে বাক্যে আমরা দেন পাইলে জানি উড রেদার বসাবো। তাহলে সি এর আনসারটা হবে হচ্ছে উড রেদার। এবার 3 নম্বরে দেখো, নর্মালি যদি কোনো বাক্যের মধ্যে এমন দেখো যে টক, স্পিক, নিউ, ওয়ার এই জাতীয় ওয়ার্ড আছে, আমার সাথে আবার বলো টক, স্পিক, নিউ, ওয়ার এই জাতীয় শব্দ যদি কোথাও যদি পাই তাহলে আমরা সেখানে অ্যাজ ইফ, অ্যাজ দো বসাই। এখন অ্যাজ ইফ, অ্যাজ দো থেকে কোনটা বসবে এটা ডিপেন্ড করবে হচ্ছে বাক্যটার উপরে। অর্থাৎ বক্সের মধ্যে যদি অ্যাজ ইফ দেওয়া থাকে তাহলে অ্যাজ ইফ, যদি অ্যাজ দো দেওয়া থাকে তাহলে অ্যাজ দো হবে। এই বাক্যটার এই অর্থটা হচ্ছে মানে এই ফ্রেজটার অর্থ হচ্ছে যেন। যেমন এই বাক্যটাতে প্রথম বাক্যটা দেখো বলছে মাই ফ্রেন্ড রাতুল টক্স। এখানে দেখো টক্স একটা ভার্ব আছে, আবার হচ্ছে ওয়ার আছে। তাহলে আমরা জানি টক, স্পিক, নিউ, ওয়ার এই জাতীয় ওয়ার্ড যদি আমরা যদি পাই তাহলে সেখানে অ্যাজ ইফ, অ্যাজ দো বসাবো। তো উপরের বক্সের মধ্যে যা দেওয়া থাকে সেটাই আমরা আনসার লিখব।
বি নাম্বার বাক্যে দেখো বলছে নোবডি লাইকস করিম এট অল। করিমকে কেউ এখানে পছন্দ করে না, করিমকে কেউই পছন্দ করে না। বলছি হি টক্স, এখানে তাহলে টক্স পাচ্ছি আমরা, নিউ পাচ্ছি, তাহলে দুইটাই পাচ্ছি। তাহলে সেই জায়গায় আমরা আনসারটা লিখবো হচ্ছে অ্যাজ ইফ অথবা হচ্ছে অ্যাজ দো। যেমন সি নাম্বার বাক্যটাতে দেখো বলছে সাম সিটি ডিউলার্স বিহেভিয়ার ইজ অফেন টু ফর্মাল। বলছে দে স্পিক ইন সাচ এ ওয়ে, তারা এমনভাবে কথা বলে। তাহলে এখানের মধ্যে দেখো স্পিক আছে, স্পিক শব্দটা কি টকের সিনোনিম, তারপর স্পিক শব্দটাও থাকে আছে, প্লাস হচ্ছে এই জায়গায় হচ্ছে ওয়ার আছে। তাহলে আমরা আনসারটা লিখবো হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো থেকে। তাহলে এখানে বক্সে যেটা আছে সেটা লিখবো, যদি অ্যাজ ইফ থাকে তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো থাকলে হচ্ছে অ্যাজ দো লিখবো আমরা আনসার। এবার পরে কোথাও যদি দেখি যে বাক্যের মধ্যে কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন মানে যে বাক্যটা প্রশ্নবোধক বাক্য এই চিহ্নটা আছে, এমন কোথাও যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন যদি দেখি, তখন বাক্যে আর যদি দুইটা গ্যাপ যদি থাকে তাহলে শর্ত হচ্ছে প্রশ্নবোধক বাক্য প্লাস হচ্ছে দুইটা গ্যাপ, এমনটা যদি থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে হোয়াট ডাস লুক লাইক। এই হোয়াট ডাস লুক লাইক অর্থ এটা নর্মালি দেখতে কেমন অর্থ দেয়। এখন দেখতে কেমন মানে কোনো একটা বস্তুর, ব্যক্তির, প্রাণীকে আকার আকৃতি এমনটা যদি কোনোটা প্রকাশ করে তখন সেটা দেখতে কেমন, এমন অর্থ হচ্ছে হোয়াট ডাস লুক লাইক বসে। অর্থাৎ এখানে মেইন চিহ্নটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন প্লাস হচ্ছে দুইটা গ্যাপ আছে, এমনটা যদি থাকে তখন আমরা হোয়াট ডাস লুক লাইক বসাবো। যেমন এই নংটায় দেখো বলছে সান এ স্যাটেলাইট, তাহলে এখানে দুইটা গ্যাপ প্রশ্নবোধক চিহ্ন আছে, তো আমরা হোয়াট ডাস লুক লাইক বসাবো। বি নামটা বলছে ডটার মম অ্যান্ড অ্যালবেট্রস, দেখো এখানে দুইটা গ্যাপ আছে আর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমরা কি বসাবো হোয়াট ডাস লুক লাইক। সি নাম্বারটা তো যদি খেয়াল করি তাহলে দেখো দুইটা গ্যাপ আছে প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে, তো আমরা কি বসাবো হোয়াট ডাস লুক লাইক। 5 নং হচ্ছে কখনো যদি এমন হয় যে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং গ্যাপের পর পরে ভার্বের সাথে আইএনজি আছে, তখন সেখানে হোয়াটস ইট লাইক বসাইবা অথবা হচ্ছে উড ইউ মাইন্ড বসাইবা। আবার বলতেছি, প্রশ্নবোধক চিহ্ন আছে আবার হচ্ছে গ্যাপের পরে আইএনজি আছে। আগেরটাতে ছিল কি দুইটা প্রশ্নবোধক চিহ্ন আর দুইটা গ্যাপ, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আর গ্যাপের পরে পরে আইএনজি, এমনটা যদি হয় তখন সেই ক্ষেত্রে আমরা হোয়াটস ইট লাইক অথবা হচ্ছে উড ইউ মাইন্ড বসাই। এখন কোনটা বসাবো এটা ডিপেন্ড করে, এই যেটা বসাবো এটা ডিপেন্ড করে হচ্ছে বাক্যের ওই বক্সের মধ্যে যেটা দেওয়া থাকে সেটাই আমরা আনসার লিখবো। বক্সে যদি হোয়াটস ইট লাইক থাকে তাহলে হোয়াটস ইট লাইক হবে, বক্সে যদি হচ্ছে উড ইউ মাইন্ড দেওয়া থাকে তাহলে উড ইউ মাইন্ড আনসার হবে। আর এই ফ্রেজটার অর্থ হবে হচ্ছে মানে অনুভূতি কেমন এমনটা প্রকাশ করে, অর্থাৎ অভিজ্ঞতা, পরিবেশ, অনুভূতি এগুলো কেমন সেটা প্রকাশার্থে এই ফ্রেজটা ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো বলছে আই হ্যাভ নেভার ভিজিটেড কুয়াকাটা, দেখো এই বাক্যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে আর এবার হচ্ছে গ্যাপের পর পরে এখানে কি আছে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড যেটা আছে সেটাই বসাবো। বি নাম্বারটা তো হচ্ছে দেখো এখানে সুইমিং গ্যাপের পর পর আইএনজি আছে প্লাস এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আইএনজি প্লাস প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে তাহলে আমাদের আনসারটা হবে কি হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। ঠিক একই রকম আরেকটা উদাহরণ আমরা এখানে দেখতে পারি, দেখো এখানে সি নংটাতে বলা হচ্ছে টেকিং টি উইথ মি, তাহলে এই জায়গায় আমরা যদি দেখি এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কি হবে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। 6 নাম্বার হচ্ছে যদি কখনো এমন হয় যে দুইটা প্রশ্নবোধক চিহ্ন আছে, দুইটা গ্যাপও নাই, আবার গ্যাপের পর পর আইএনজিও নাই। আমি আবার বলতেছি, প্রশ্নবোধক বাক্য আছে কিন্তু দুইটা গ্যাপও নাই আবার গ্যাপের পর পর আইএনজিও নাই, শুধু প্রশ্নবোধক চিহ্নটা আছে, তাহলে বুঝবা যে সেখানে হচ্ছে হোয়াট ইফ বসবে, হোয়াট ইফ। যেমন এখানে দেখো বলছে আই মিন শর্ট অফ টাইম, বলছে দ্য ট্রেন ইজ লেট, এই বাক্যের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই যে এই বাক্যে প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি আমরা এখানে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু গ্যাপের পর পর দেখো আইএনজিও নাই অথবা দুইটা গ্যাপও নাই, তাহলে দুইটা কোনোটাই যেহেতু পাচ্ছি না তাহলে আনসারটা কী হবে হোয়াট ইফ হবে। বি নংটায় দেখো বলছে দ্য রিভার ইজ খাম, বলছে উই সুইম ইন দ্য রিভার, এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, গ্যাপের পর পর আইএনজিও নাই আর দুইটা গ্যাপও নেই, তাহলে আনসারটা কী হবে হোয়াট ইফ হবে। সি নাম্বারটা দেখো বলছে দেয়ার স্টার্টেড এ হেভি স্ট্রম হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, এ বাক্যে দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু গ্যাপের পর পরে এখানে আই আছে, তার মানে প্রশ্নবোধক চিহ্নের পরে আইএনজি কি পাই নেই, দুইটা গ্যাপও পাই নেই, তাহলে আনসারটা কী হবে হোয়াট ইফ হবে আনসার। পরেরটা আমরা খেয়াল করি একটু, এখানে দেখো বলা হচ্ছে কোথাও যদি আমরা বাক্যের মধ্যে এমন দেখি যে বাক্যে শুড আছে অথবা মাইট আছে, কি আছে বলো তো শুড অথবা মাইট, এমনটা যদি থাকে তখন আমরা লেস্ট বসাই, লেস্ট যার অর্থ হচ্ছে নচেত বা অন্যথায়। যেমন এখানে উদাহরণ খেয়াল করো, রিমা স্টার্টেড হার্ড, বলছে জিপিএ শুড বি মিসড, এখানে দেখো শুড পাচ্ছি আমরা, তাহলে শুড পাচ্ছি যেহেতু তাহলে আমরা বক্স থেকে হচ্ছে লেস্ট আনসার করবো এখানে। বি নাম্বারটা দেখো বলছে ওয়াক ফাস্ট ইউ শুড মিস দ্য বাস, তাহলে এখানে আবারও শুড পাচ্ছি আমরা, তাহলে আনসারটা হবে কি লেস্ট।
এবার আমরা পরে আরেকটা উদাহরণ খেয়াল করি সি নংটাতে। দেখো এখানে সি নংটাতে আছে হচ্ছে এমন যে রিমা স্টাডিজ হার্ড, এখানে আবারও শুড আছে, তাহলে শুড যেহেতু আমরা পাইছি এই জায়গায়, এই শুড পাওয়ার কারণে এখানে কি বসাবো আমরা লেস্ট বসাবো, তাহলে আনসারটা হবে হচ্ছে লেস্ট। 8 নাম্বার হচ্ছে এমন যে কোনো একটা কাজ ধরো ছোট কাজটাই তুমি করতে পারবে না, বড়টা তো দূরের কথা, যেটা দূরের কথা বুঝাবে, মানে ছোট কাজটাই পারতেছে না, বড়টা তো দূরের কথা। যেমন সে বাংলায় কথা বলতে পারতেছে না, ইংরেজি তো দূরের কথা। সে 1 মাইল হাঁটতে পারতেছে না, 10 মাইল তো দূরের কথা। সে পরীক্ষায় পাশ করতেই পারতেছে না, সে মানে এ প্লাস পাওয়া তো দূরের কথা। সে নর্মাল একটা শার্ট কিনতে পারে না, কোনো একটা ব্র্যান্ডের শার্ট তো দূরের কথা। এই জাতীয় যে কোনো কথা বোঝাতে নর্মালি লেট অ্যালন ব্যবহৃত হয়, লেট অ্যালন। তাহলে কোথাও যদি দূরের কথা বোঝায়, ছোটো কাজটাই পারে না, বড়টা তো দূরের কথা, এমনটা বোঝাতে হচ্ছে লেট অ্যালন হবে। যেমন আই কান্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য স্টোরি, দ্য ডিটেলস, বলছে আমি এই স্টোরিটার নামই জানি না, এটার বিস্তারিত জানা তো কি দূরের কথা। তাহলে এর আনসারটা হবে হচ্ছে লেট অ্যালন। বি নাম্বার দেখো বলছে মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস, মানে মারুফ 50 মার্কে আর্ন করতে পারে না, তাহলে 80 মার্ক তো কি দূরের কথা। তাহলে 80 মার্ক যেহেতু সে পাচ্ছে না, ছোটো কাজটাই পারতেছে না, বড়টা দূরের কথা, এমনটা বোঝাতে হচ্ছে আমরা লেট অ্যালন ব্যবহার করবো। সি নংটা দেখো বলছে রেহমান ইজ এ পুয়ার ম্যান, হি ক্যান নট বাই এ শার্ট এ কার, তাহলে সে একটা শার্টই কিনতে পারে না, একটা শার্টই কিনতে পারে না, কার তো কি দূরের কথা, তাহলে এই দূরের কথা অর্থ হচ্ছে লেট অ্যালন বসে, তাহলে এখানে আনসারটা হবে হচ্ছে লেট অ্যালন। এবার 9 নাম্বারটা খেয়াল করো, কোথাও যদি দেখি যদি এমন যে বাক্যের মধ্যে অতীতবাচক শব্দ আছে, মানে পাস্ট টেন্সের ওয়ার্ড আছে, মানে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, কোথাও যদি ভার্বের এরকম পাস্ট ফর্ম পাই, 2 নাম্বার ফর্ম পাই, যেমন ধরো তুমি লিভের 2 নাম্বার ফর্ম লেফট পাইছো, তারপর হচ্ছে লিভের 2 নাম্বার ফর্ম লিভড পাইছো, হেল্পের 2 নাম্বার ফর্ম হেল্পড পাইছো, এমনটা যদি কখনো যদি হয়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বসাই, যার শাব্দিক অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। যেমন আমরা 2-1টা উদাহরণ খেয়াল করতে পারি। দেখো প্রথম উদাহরণটাতে এখানে বলা হয়েছে ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, তাহলে ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, এখানে দেখো গ্যাপের পরে লেফট একটা ভার্ব আসছে, তাহলে লেফট ভার্বটা কোত্থেকে আসছে আমরা জানি, লেফট হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, এটার 1 নাম্বার ফর্ম হচ্ছে লিভ, 1 নাম্বার ফর্মটা কি লিভ, তাহলে লিভ ভার্বের 2 নাম্বার ফর্মের নাম কি লেফট, তাহলে লেফট ভার্বের যেহেতু 2 নাম্বার ফর্ম, তাহলে আমরা আনসারটা লিখবো কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। মনে রেখো বক্সে যেটা আছে সেটাই লিখবা, কিন্তু বক্সে দিয়ে খেয়াল করে তারপরে লিখবা, আদারওয়াইজ তুমি ধরো একটা লিখে দিয়ে আসছো কিন্তু বক্সে অন্যটাও থাকতে পারে, তাই খেয়াল রেখো এই ভার্বের 2 নাম্বার ফর্ম দেখেই তুমি যেগুলোর মধ্যে অপশন একাধিক, মানে যে কোনো 2টা ব্যবহৃত হতে পারে, এমনটা যখনই হবে তখন তুমি বক্সে খেয়াল করে কোনটা আছে, যেটা আছে সেটা বসাবে। যেমন বি নংটা দেখো বলছে পিপল স্টপড, এখানে দেখো স্টপড একটা ভার্ব আসছে, তাহলে এটা কি স্টপের 2 নাম্বার ফর্ম, তাহলে এটা যেহেতু ভার্বের 2 নাম্বার ফর্ম, তাহলে আমরা এখানে কি বসাবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থেকে বসাবো। সি নাম্বারটা দেখো বলছে নো বডি লাইকস ইউ হিয়ার, কেউ তোমাকে এখানে পছন্দ করে না, ইউ লেফট দিস প্লেস, তাহলে আবারও লেফট আসছে, ওই যে যেটা হচ্ছে লিভ ভার্বের 2 নাম্বার ফর্ম, তাহলে আমরা এখানে আনসারটা কি বসাবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তার মানে কোথাও ভার্বের 2 নাম্বার ফর্ম দেখলে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বসাই। পরেরটা হচ্ছে কোথাও যদি এমনটা দেখো যে বাক্যে অনেক বেশি সিরিয়াসনেস বুঝাইছে, মানে কোনো কাজ করতেই হবে এমনটা বোঝাচ্ছে, এইটা করার আগে আমি একটা তোমাদেরকে সতর্কতা বলে দিচ্ছি, একটা অ্যাটেনশন শুনো। সেটা হচ্ছে নর্মালি একটা বাক্যের সিরিয়াসনেস বুঝালে এক ধরনের ওয়ার্ড হয়, সিরিয়াসনেস কম বুঝালে হচ্ছে এক ধরনের ওয়ার্ড হয়। এখন কোথাও যদি এমন হয় যে কোনটা সিরিয়াসনেস বেশি কোনটা কম, এটা বুঝতে হলে তোমাকে কিন্তু দুইটা বাক্যকে কম্পেয়ার করতে হবে, যে এটাতে সিরিয়াসনেস বেশি এটাতে সিরিয়াসনেস কম। তাই এইটা আনসার করতে গিয়ে সিরিয়াসনেস বেশি সিরিয়াসনেস কম বোঝাতে যে ওয়ার্ডগুলো হয় 2টার বাক্যকে আগে পড়বা, পড়ার পরে তারপর হচ্ছে নির্ধারণ করবা। যেমন এটা শোনো, সেটা হচ্ছে বাক্যে যদি কোথাও যদি সিরিয়াসনেস বেশি বোঝায়, তখন সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসাই। কী বসাই বলো তো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসাই। এখন হ্যাভ টু হবে কখন, যখন দেখো যে বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে প্লাস হচ্ছে প্লুরাল, মানে সাবজেক্টটা প্লুরাল আছে, উই আছে, ইউ আছে, দে আছে, পিপল আছে, এমন বহুবচন বুঝাইছে, তখন সেই ক্ষেত্রে হ্যাভ টু হয়। হ্যাজ টু হয় কখন, যখন সাবজেক্টটা দেখা যাচ্ছে সিঙ্গুলার, যেমন সাবজেক্টটা হি থাকতে পারে, শি থাকতে পারে, অথবা ইট থাকতে পারে, অথবা কোনো একজন ব্যক্তি বোঝাতে পারে, এমনটা যদি হয় তখন সেই ক্ষেত্রে হ্যাজ টু হবে। আর হ্যাড টু হবে কখন, যখন বাক্যটা হচ্ছে অতীতবাচক হবে, অতীতের কোনো কিছু বোঝাবে, তখন হবে হচ্ছে হ্যাড টু। তাহলে আমরা কোনটা কখন ব্যবহার করব, হ্যাভ টু হবে
সাবজেক্টটা যদি প্লুরাল হয়, হ্যাজ টু হবে কখন? সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়। আর হ্যাড টু হবে কখন? যখন অতীতবাচক হবে। আমরা কয়েকটা উদাহরণ এখানে খেয়াল করি। এখানে দেখো উদাহরণের মধ্যে প্রথমটা যদি খেয়াল করি, বলছে বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার। ইমার্জিং মানে হচ্ছে উত্থান, মানে যাদের নতুন করে উত্থান হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, বিশ্ব ক্রিকেটে। বাট কিন্তু উই হ্যাড বলছে এখানে স্ট্রাগল, তাহলে আমাদেরকে সংগ্রাম করতেই হবে। তাহলে কোনো কিছু করতেই হবে, এখানে সিরিয়াসনেস বেশি, সেই জন্য আমরা এই জায়গায় হ্যাভ টু বসাবো। তাহলে আনসারটা হবে হচ্ছে হ্যাভ টু, কারণ সাবজেক্ট এখানে দেখো প্লুরাল আছে। তারপর দেখো বি নাম্বারটাতে বলছে ইন অ্যানশিয়ান্ট টাইম, প্রাচীন সময়ে পিপল, তাহলে পিপল যেহেতু প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্টের সাথে কি বসে আমরা জানি হ্যাভ টু, তাহলে এখানে আনসার হবে হ্যাভ টু। কিন্তু মনে রেখো এই বাক্যে ইন অ্যানশিয়ান্ট টাইম বলছে, অ্যানশিয়ান্ট টাইম, অ্যানশিয়ান্ট অর্থ হচ্ছে প্রাচীন, তাহলে প্রাচীন সময় মানে কি অতীতবাচক, তাহলে উচিত হলে এখানের মধ্যে হচ্ছে আমরা হ্যাভ টু না লিখে হচ্ছে হ্যাড টু দিব, তাহলে আনসারটা হবে হচ্ছে আমাদের হ্যাড টু। সি নাম্বারটা খেয়াল করো, বলা হচ্ছে ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। ডিফরেস্টেশন অর্থ হচ্ছে বৃক্ষ নিধন, বৃক্ষ নিধন হচ্ছে একটা চিন্তার বিষয়। তাহলে উই টেক ইমিডিয়েট স্টেপস, তাহলে আমাদেরকে নিতেই হবে, নিতে হবে অর্থ সেখানে কি হবে? হ্যাভ টু হবে। তাহলে আনসারটা লিখবে এখানে হ্যাভ টু। 11 নম্বরটা হলো বাক্যে যদি সিরিয়াসনেস কখনো কম বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করি, মানে কোনো কিছু করা ভালো, করতেই হবে এমনটা না। মনে করো তোমার এই এক সপ্তাহ পরে পরীক্ষা, তাহলে তোমাকে পড়াশোনা করতেই হবে, এখানে সিরিয়াসনেস বেশি। কিন্তু তোমার 3 মাস পরে পরীক্ষা, তাহলে এখানে তোমার জন্য পড়াশোনা করা ভালো এমনটা বোঝাচ্ছে। ধরো তোমার প্রচণ্ড বুকে ব্যথা, তাহলে এখানে সিরিয়াসনেস বেশি, সেখানে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হয়, যেটা একটু আগে আলোচনা করলাম। আর মনে করো তোমার হচ্ছে মাথা ব্যথা, তাহলে তোমাকে রেস্ট বা বিশ্রাম নিতে হবে, এটা বিশ্রাম নেওয়া ভালো, এমনটা বোঝাতে হচ্ছে হ্যাড বেটার হবে। তাহলে হ্যাড বেটার হয় কখন? সিরিয়াসনেস কম বোঝালে। আর হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হবে কখন? সিরিয়াসনেস বেশি বোঝালে। যেমন দেখো বলছে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করবে না। ইউ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, তাহলে এখানে হচ্ছে এই বলতেছে যে হচ্ছে আমাকে একা রেখে গেলেই ভালো, তার মানে ওকে একা রেখে যেতেই হবে ব্যাপারটা এমন না, এখানে সিরিয়াসনেস কম, তাই এখানে আনসারটা হবে হচ্ছে হ্যাড বেটার। পরেরটা দেখো বলছে ইউ লুক সো উইক, তোমাকে খুবই দুর্বল লাগতেছে। ইউ গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে তোমাকে দুর্বল লাগতেছে, এখন তুমি বাসায় যাওয়া হচ্ছে ভালো, তাহলে ভালো অর্থে হ্যাড বেটার হবে। সি নাম্বারটা হচ্ছে ফায়ার সিমস টু বি উইক, তাকে হচ্ছে দুর্বল মনে হচ্ছে, তাহলে দুর্বল মনে হচ্ছে মানে সিরিয়াসনেস কম, তাহলে সেই জায়গা হচ্ছে আমাদের হ্যাড বেটার হবে, তার আনসারটা হচ্ছে হ্যাড বেটার। 12 নম্বরটা হচ্ছে যদি কোনো বাক্যে এমনটা দেখো যে হচ্ছে এই যদি বা যদি না অর্থে দরকার হয়, অথবা আমি আরেকটা ক্লু বলে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে কোনো বাক্যে যদি এমনটা দেখো যে ক্যান কুড আছে, ক্যান কুড, তারপর হচ্ছে উইল উড, তারপর হচ্ছে মে মাইট, এমনটা যদি দেখো তখন বুঝবা সেখানে হচ্ছে ইফ অথবা আনলেস হবে। তাহলে কি বলছি বলো তো? ক্যান কুড উইল উড এই ওয়ার্ডগুলো যদি কোথাও যদি দেখো তাহলে বুঝবা যে সেখানে হচ্ছে ইফ অথবা আনলেস হবে। এখন ইফ হবে কখন? ইফ হবে যদি দেখো যে বাক্যটার মধ্যে যদি অর্থ দরকার হয়, আর আনলেস হবে কখন? যখন হচ্ছে যদি না অর্থে দরকার হয়। তাহলে ইফ হবে কখন? যদি অর্থে দরকার হয়। আনলেস হবে কখন? যদি না অর্থে যখন দরকার হয়। যেমন দেখো বলছে আই হ্যাড এ টাইপরাইটার, আই উড টাইপ ওয়েল, তাহলে যদি আমার একটা টাইপরাইটার থাকতো তাহলে আমি হচ্ছে ভালো টাইপ করতে পারতাম, তার মানে এখানে হচ্ছে যদি অর্থে দরকার, তাহলে আমরা ব্যবহার করবো চিফ। পরেরটা দেখো বলছি ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তাহলে যদি তুমি ভালো মানে কঠোর পরিশ্রম করো তাহলে তো ভালো ফলাফল করতে পারবে না, তার মানে এখানের মধ্যে হচ্ছে কথাটা উল্টা বলছে, তাহলে এই জায়গায় আমরা দিব কি আনলেস, আনলেস অর্থ হচ্ছে যদি না, তাহলে অর্থ হবে হচ্ছে যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ভালো ফলাফল করতে পারবে না, তাহলে বি এর আনসারটা হবে হচ্ছে আনলেস। 13 নাম্বারটা হচ্ছে বাক্যে যখনই অর্থ যদি দরকার হয় কোথাও, যখনই মানে কোনো কিছু ধরো যখনই আমি স্কুলে গেলাম ঘন্টা দিল, যখনই আমি স্টেশনে পৌঁছালাম গাড়িটা ছেড়ে দিল, যখনই টিচার ক্লাসে প্রবেশ করলো স্টুডেন্টটা চুপ হয়ে গেল, এমনটা যদি বোঝায় তখন সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ বসে। যেমন এখানে দেখো বলছে উদাহরণটাতে উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে হচ্ছে জানালাম, পুলিশকে হচ্ছে ইনফর্ম করলাম। তাহলে বলছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যখনই হচ্ছে ঘটনাটা সংঘটিত হয়, এই টুক প্লেস অর্থ হচ্ছে সংঘটিত হওয়া বা ঘটা, তাহলে এই জায়গায় আমরা এই যখনই অর্থে দরকার সেজন্য আমরা এখানে আনসার লিখবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। মনে রাখো এগুলো বাক্যের যেহেতু মাঝখানের শব্দ তাহলে এগুলো কিন্তু ছোট হাতের হবে, কিন্তু যদি বাক্যের শুরুতে যদি হয় তাহলে অবশ্যই তোমাকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। যেমন আরেকটা উদাহরণ আমরা খেয়াল করি এখানের মধ্যে,
দেখো বলা হয়েছে এখানে দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে, মানে অপরাধী হচ্ছে পালিয়ে গেল, বলছে এখানে হি স দ্য পুলিশ, তাহলে যখনই সে পুলিশকে দেখলো, তাহলে যখনই অর্থে এখানের মধ্যে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হবে অ্যান্সার। সি নাম্বারটা দেখো বলছে উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, তাহলে যখনই আমরা স্টেশনে হচ্ছে পৌঁছালাম, ট্রেনটা হচ্ছে শুরু মানে চালু হলো বা ট্রেনটা ছেড়ে দিল, তাহলে যখনই অর্থে দরকার এখানে আনসারটা হবে কি অ্যাজ সুন অ্যাজ। 14 নম্বরটা হচ্ছে ধরো আমরা অতীতে কোনো কাজ করতে প্রায় অভ্যস্ত ছিলাম, কোনো কিছু অভ্যস্ততা যদি বোঝায় তখন সেই ক্ষেত্রে ইউজ টু হয়, তাহলে অভ্যস্ততা বোঝালে কি হবে ইউজ টু হবে। এখানে একটা আমি আলাদা ব্যবহার তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে কখনো যদি দেখো যে শুধু ইউজ টু এর পরে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, তাহলে বলো তো আমার সাথে কি বলছি, ইউজ টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম থাকে। আমি নিয়মটা আবার তোমাদেরকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ইউজ টু যদি হয় তাহলে ইউজ টু প্লাস হচ্ছে B1 হবে, মানে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। কিন্তু কোথাও যদি এম অথবা ইজ অথবা আর মানে বি ভার্বের পরে ইউজ টু হয়, তাহলে কি হয় বি ভার্ব প্লাস হচ্ছে ইউজ টু, বি ভার্ব প্লাস ইউজ টু, এমনটা যদি হয় তখন সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এরপরে ভার্ব যেটা আছে সেটার সাথে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিব। আবার বলতেছি কথাটা, কোথাও শুধু ইউজ টু যদি থাকে ইউজ টু, তখন সেই ক্ষেত্রে আমরা আনসারটা লিখবো হচ্ছে মানে এরপরে ভার্বটা হবে হচ্ছে B1, কিন্তু কোথাও যদি বি ভার্ব প্লাস ইউজ টু হয় তখন এরপরে আমরা দিব হচ্ছে এরপরের ভার্বটার সাথে দিব আইএনজি। তাহলে এবার এখানের মধ্যে আমি যে নিয়মটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কোথাও যদি অভ্যস্ততা বোঝায় তখন সেক্ষেত্রে ইউজ টু হয়। যেমন আমরা উদাহরণ দেখতে পারি এখানের মধ্যে, দেখো প্রথমটা বলছে থমাস আলভা এডিসন ওয়াজ ভেরি ইনকিউজিটিভ ম্যান। ইনকুইজিটিভ অর্থ হচ্ছে কৌতূহলী, মানে থমাস আলভা এডিসন যাকে হচ্ছে মানে বৈদ্যুতিক বাল্বের জনক বলা হয় অথবা আবিষ্কারকের জনক বলা হয়, পৃথিবীতে সবচেয়ে বেশি আবিষ্কার যারা আনছেন তার মধ্যে উনি অন্যতম। বলছে থমাস আলভা এডিসন ওয়াজ ভেরি ইনকিউজিটিভ ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে তিনি খুবই হচ্ছে ইনকিউজিটিভ ছিলেন। বলছে হি ডু, তাহলে তিনি করতে অভ্যস্ত ছিলেন, তাহলে অভ্যস্ত অর্থে এখানে কি হবে ইউজ টু, তাহলে আনসারটা লিখবো হচ্ছে ইউজ টু। বি নাম্বারটা দেখো বলছে সামটাইমস উই বিকাম স্পিচলেস রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড মেমোরিজ, তাহলে বলছে উই সুইম ইন দ্য রিভার, আমরা ছোটবেলায় পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, তাহলে অভ্যস্ত অর্থে কি হবে ইউজ টু হবে, তার আনসারটা লিখবো হচ্ছে ইউজ টু। সি নাম্বারটা দেখো বলছে এভরিবডি ডিসলাইকড রাকিব, প্রত্যেকে হচ্ছে রাকিবকে অপছন্দ করে। বলছে হি ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, প্রত্যেকে রাকিবকে অপছন্দ করতো তার মানে অতীতে, তাহলে সে অনেকগুলা মানে সে খারাপ কাজ করতে অভ্যস্ত ছিল, তাহলে অভ্যস্ত অর্থে কি হবে ইউজ টু, তাহলে আনসারটা লিখবো হচ্ছে এখানে ইউজ টু। পরেরটা হচ্ছে যদি কখনো যদি কোনো বাক্যের মধ্যে এমন দেখো যে লিভড আছে অথবা সেই বাক্যটার দ্বারা স্থান বা সময় বুঝাইছে, এমনটা যদি বোঝায় তাহলে স্থান বা সময় অথবা যদি লিফট থাকে তখন আমরা নর্মালি সেখানে দেয়ার বসে অথবা অর্থের জন্য সেখানে দেয়ার বসে। মনে রাখো এখানে যে দেয়ারটা আছে দেয়ারটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, কি বলা হয় বলো তো, ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে এটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই ইন্ট্রোডাক্টরি দেয়ার যেখানে হয় সেখানে শুধু এই অর্থের জন্য মানে বাক্যটার গঠনের জন্য ব্যবহৃত, এটার অর্থ সেখানে ব্যবহৃত হয় না। যেমন এখানে দেখো বলছে দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, এখানে দেখো গ্যাপের পরে হচ্ছে অন শব্দটা আছে অন, তাহলে এখানে দেখো অন দ্য রোড বলছে মানে রাস্তার মধ্যে, তাহলে কি বুঝাইছে স্থান বুঝাইছে, তাহলে স্থান বুঝালে কি হয় দেয়ার হয়। বি নাম্বারটা দেখো বলছে ওয়ান্স লিভড, তাহলে এখানে লিভড আছে ভার্বটা, তাহলে আমরা বসাবো কি দেয়ার। সি নাম্বারটা দেখো বলছে ওয়াজ এ কিং রবার্ট ব্রুস, বলছে রবার্ট ব্রুস নামে একজন রাজা ছিলেন, তাহলে অতীতে ছিলেন, এই জায়গা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট দরকার, তাই আমরা এখানের মধ্যে দেয়ার ব্যবহার করব। 16 নাম্বারটা হচ্ছে কখনো যদি দেখো যে গ্যাপের পরে ইজ আছে অথবা হচ্ছে ভার্বের সাথে এস বাই আছে তখন সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, তাহলে ইট আর দেয়ার এই দুইটার মধ্যে কনফিউশন হচ্ছে, ইট হবে কোনো যদি স্থান না বোঝায়, কিন্তু যদি দেয়ার বসবে কখন, যখন হচ্ছে স্থান বোঝায়। যেমন এখানে বলছে ইজ ভেরি হট টুডে, এখানে কোনো স্থান নাই, এখানে সময় আছে স্থান না, তাহলে এখানে আনসারটা হবে হচ্ছে ইট। বি নাম্বারটা দেখো গ্যাপের পরে ইজ আছে আবার এখানে হচ্ছে স্থান বোঝায় নেই, তাহলে এই জায়গায় আনসারটা হবে কি ইট দিয়ে। ওকে, আমরা আরেকটা উদাহরণ এটা দেখতে পারি, যেমন এখানে আছে দেখো রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, মানে রোমটা একদিনে তৈরি করা হয়নি, রোম মানে হচ্ছে ইতালির রাজধানী রোম সেটাকে বোঝানোর উদ্দেশ্য, তাহলে এখানে রোম হচ্ছে কি ইতালির রাজধানী রোম। বলছি ইট টুক এ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি, এই শহরটা বানাতে অনেক সময় লেগেছিল, তাহলে এখানে স্থান বোঝায় নেই, তাহলে আমরা আনসার দেবো কি ইট, তাহলে আনসার হবে হচ্ছে ইট। 17 নম্বরে যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলার ব্যবহার তুলনামূলক এখানে কমই পাবো আমরা,
তবু আমরা একটু আলোচনা করে দিই যেন তোমরা মোটামুটি বুঝতে পারো। যেমন এখানে 17 নাম্বারটাতে বলা হয়েছে এমন যে কোথাও যদি এই মানে যখনই অর্থে দরকার হয়, কি অর্থে দরকার হয়? যখনই। যেমন এখানে লিখে দিচ্ছি আমরা, কোথাও যদি যখনই অর্থে দরকার হয় তখন নো সুনার হ্যাড, স্ক্যারসলি হ্যাড, হার্ডলি হ্যাড হয়। তো এখানের মধ্যে মোটামুটি আমাদের এই নো সুনার, এই তিনটার মধ্যে নো সুনার হ্যাড যেটা, এটারই ব্যবহার আমরা তুলনামূলক একটু বেশি পাই, মানে নো সুনার হ্যাডের ব্যবহার আমরা একটু বেশি পাবো। আর স্ক্যারসলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলোর ব্যবহার নাই। তো নিয়মটা হচ্ছে যখনই অর্থে দরকার হলে নো সুনার হ্যাড হবে। এখন দেখো নো সুনার হ্যাড যেখানে হবে সেখানে বাক্যটার মধ্যে কিন্তু আবার দেন থাকবে। এখন আমি তোমাদেরকে 2 নাম্বারে যে নিয়মটা একবার পড়াইছিলাম যে হচ্ছে দেন থাকলে সেখানে উড রেদার হয়, এইটার সাথে কনফিউশন হচ্ছে। কনফিউশনটা দূর করে দিচ্ছি। কনফিউশনটা দূর হচ্ছে যদি কখনো যে দেখো যে একদম বাক্যের শুরুতেই হচ্ছে গ্যাপ আছে আর মাঝখানে দেন আছে, তাহলে বাক্যের শুরুতেই গ্যাপ, মাঝখানে দেন, তখন সেই ক্ষেত্রে বুঝবা যে নো সুনার হ্যাড। আর যদি দেখা যায় না সাবজেক্টের পরে মানে একটা দুইটা শব্দের পরে গিয়ে হচ্ছে গ্যাপ আছে, এরপরে দেন আছে, তাহলে বুঝবা যে সেখানে হচ্ছে উড রেদার আনসার হবে। ওকে, যেমন আমরা একটা উদাহরণ এখানে খেয়াল করি। এমন যেমন এখানে বলা হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, মানে স্টুডেন্টরা হচ্ছে ক্লাসে কথা বলতেছে। বলছে দ্য টিচার এন্টার দ্য ক্লাস, তাহলে যখনই টিচার ক্লাসে প্রবেশ করলো। দ্য দেন দে স্টপড হচ্ছে টকিং, তাহলে এখানে দেন আছে, কিন্তু দেখো গ্যাপটা কোথায় আছে? একদম বাক্যের শুরুতে। তাহলে বাক্যের শুরুতে গ্যাপ থাকার কারণে আমরা এখানের মধ্যে নো সুনার হ্যাড ব্যবহার করব। কেন আর দুই একটা আমরা উদাহরণ খেয়াল করি এখানে। দেখো বলা হচ্ছে দ্য টিচার, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, তাহলে ওই আগের বাক্যটাই এখানের মধ্যে দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দেন দে স্টপ টকিং, তাহলে এখানের মধ্যে ভার্বের 2 নম্বর ফর্ম থাকার কারণে, এই যে দেন থাকার কারণে আমরা এখানে নো সুনার হ্যাড ব্যবহার করব। কিন্তু কেন এখানে নো সুনার হ্যাড, এখানে কেন উড রেদার হলো না? কারণ এখানে বাক্যের শুরুতে একদম গ্যাপ আছে। তাহলে বাক্যের শুরুতে যদি গ্যাপ, মাঝখানে যদি দেন থাকে, তখন সেই ক্ষেত্রে নো সুনার হ্যাড। আর যদি বাক্যের মাঝখানে যদি বাক্যের মানে সাবজেক্টের পরেই যদি হচ্ছে গ্যাপ থাকে একটা দুইটা ওয়ার্ডের পরে এবং বাক্যের মাঝখানে দেন, তখন সেই ক্ষেত্রে উড রেদার ব্যবহার করবো আমরা। ওকে, এই যে টোটাল আমরা 16-17টার মতো হচ্ছে ফ্রেজ এখানে আলোচনা করলাম। এই 17টার মতো ফ্রেজ আলোচনা করলাম। এই 17টা ফ্রেজের মধ্যে এই অধিকাংশগুলো এখান থেকেই আসে। এগুলা ছাড়াও আরও কিছু ওয়ার্ড আছে যেগুলা মোটামুটি তোমরা আলাদা করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না, কারণ এইগুলা থেকে দেখবা যে 8টা-9টাই মোটামুটি এই 16-17টাগুলার থেকে আসে। বাকি 2-1টা যেটা সেটা ওইগুলো আনসার করার পরে যেগুলো খালি থাকে, যে 2-1টা বক্স খালি থাকবে, দেখবা যে এগুলা থেকে দিলেই ওইগুলোর অর্থ মিলে যাবে। তবু আমি কয়েকটা অর্থ বলে দিই। যেমন এখানে কখনো কখনো অ্যাজ লং অ্যাজ ব্যবহৃত হতে পারে। অ্যাজ লং অ্যাজ অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত। এখানে কখনো কখনো ইনকেস হতে পারে, ইনকেস অর্থ হচ্ছে যদি। এখানে কখনো কখনো হচ্ছে নিড নট হতে পারে, অর্থ হচ্ছে প্রয়োজন নেই। এখানে অ্যাজ ফাস্ট অ্যাজ হতে পারে, অর্থ হচ্ছে যত দ্রুত। এখানে কখনো কখনো ক্যান নট হেল্প হতে পারে, অর্থ হচ্ছে অবশ্যই। এবার আমরা এগুলার একটা প্র্যাকটিস দেখে নিই, তাহলে আমরা ক্লিয়ার হব যে আমরা এতক্ষণ পর্যন্ত যে নিয়মকানুনগুলো শিখছি সেই নিয়মকানুনগুলো হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করব। তো প্রথমত তোমাদের মনে রাখতে হবে যে এই টপিকটাতে শুধুমাত্র আমরা আনসার লিখি, আমাদের এখানে এর প্রয়োজন হয় না, অর্থাৎ পুরো বাক্যটা তোলার প্রয়োজন হয় না। তো আমরা এখান থেকে আনসারগুলোকে একটু খেয়াল করার চেষ্টা করি। যেমন এখানে বলা হচ্ছে ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, মানে তোমার শত্রুরা তোমাকে হচ্ছে খুঁজতেছে। তাহলে ইউ লেফট, তাহলে লেফট এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আসছে। আমরা জানি ভার্বের 2 নম্বর ফর্ম থাকলে কি বসে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বসে। তাহলে এর আনসারটা হবে হচ্ছে ইট ইজ হাই টাইম। কিন্তু মনে রাখতে হবে এখানে এটা যেহেতু বাক্যের শুরুতে, এই যে গ্যাপটা দেখছো বাক্যের শুরুতে, তাহলে ইটের আইটা অবশ্যই বড় হাতের অক্ষর লিখতে হবে, কারণ ছোট হাতে লিখলে কোনো টিচার এটাকে কেটে দেন। বি নাম্বারটা দেখো বলছে ইট ইজ রেইনিং হেভিলি, এটা প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। এখানে দেখো এটার মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই যে এখন যেটা করতেছে এর মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আর গ্যাপের পর পরে কি আছে? আইএনজি আছে। তাহলে আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন প্লাস গ্যাপের পরে যদি আইএনজি হয় তখন সেই ক্ষেত্রে আমরা উডিও মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক বসে। তাহলে এখানে উডিও মাইন্ড আছে, আমরা উডিও মাইন্ড বসাবো। তাহলে এটার আনসারটা হবে হচ্ছে উডিও মাইন্ড। ওকে, এবার সি নং বাক্যটা খেয়াল করো। সি নং বাক্যটাতে বলা হয়েছে রিফাত অফেন বিহেভস, মানে রিফাত প্রায় হচ্ছে আচরণ করে। তাহলে আমরা বলছি কোথাও যদি ওয়ার থাকে, স্পিক থাকে, নিউ থাকে, টক থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো থেকে বসাই। তাহলে দেখো এই বাক্যের মধ্যে অ্যাজ ইফ অ্যাজ দো থেকে আমরা কি পাচ্ছি? অ্যাজ ইফকে পাচ্ছি। তাহলে সি এর আনসারটা হবে হচ্ছে অ্যাজ ইফ। ওকে, অ্যাজ ইফ আনসার হবে। পরে দেখো ডি নংটাতে বলা হয়েছে হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। তাহলে এই বাক্যের মধ্যে হুমায়ুন আহমদ একজন নাম আসছে। আমরা জানি ব্যক্তির নাম
স্থান অথবা সাল যদি আসে তখন সেই ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন বসাই, তাহলে ডি এর আনসারটা হবে হচ্ছে ওয়াজ বর্ন। ই নংটা খেয়াল করো, বলছি ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে এখানে বাক্যের মাঝখানে আমরা দেখো একটা উইল পাচ্ছি। আমরা জানি বলছিলাম যে হচ্ছে ক্যান, কুড, উইল, উড এমনটা যদি থাকে তাহলে ইফ অথবা আনলেস বসে। তাহলে এখানে আমরা অর্থের দিকে যদি খেয়াল করি তাহলে দেখো বলছে এখানে যদি ইফ বসি অর্থ করি তাহলে অর্থটা হবে কেমন, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবে না। তার মানে অর্থটা উল্টো হয়ে গেছে। তাহলে উল্টো হয়ে গেলে আমাদের কি করতে হয়, এটাকে হচ্ছে বিপরীত করে দিতে হয়, মানে আনলেস করে দিতে হয়। তাহলে আনসারটা হবে হচ্ছে আনলেস। পরে দেখো এফ নম্বরটাতে আসছে হচ্ছে আই রিজাইন মাই জব দেন। তাহলে এখানে কি আছে, দেন। তাহলে দেন থাকার কারণে আমরা জানি কি বসাই, দেন থাকার কারণে আমরা জানি হচ্ছে উড রেদার বসাই। তাহলে আনসারটা হচ্ছে উড রেদার। ওকে। জি নাম্বারটা দেখো দুইটা গ্যাপ আছে, আবার প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এখানে আনসারটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। এইচ নাম্বারটা দেখো বলছে উই ইনফর্ম দ্য পুলিশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। যখনই ঘটনাটা ঘটে তখনই আমরা পুলিশকে জানাই। তাহলে যখনই অর্থে কি দরকার হয়, আমরা জানি অ্যাজ সুন অ্যাজ দরকার হয়। তাহলে এখানে বসাবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। আই নাম্বারটা দেখো বলছে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস। আমাদের সমাজটা খারাপ মানুষ হচ্ছে পরিপূর্ণ। তাহলে তাদেরকে নিয়ে আমাদের কি থাকতে হবে, সচেতন থাকতেই হবে। যেমন এখানে বলছে রিমেইন অ্যাওয়ার অফ দেম। তাহলে আমাদেরকে সচেতন থাকতেই হবে। তাহলে তার মানে এখানে সিরিয়াসনেস বেশি, কোনো কিছু করতে হয় ওটা বুঝাইছে, তখন সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু বসাই। তাহলে আনসারটা হচ্ছে হ্যাভ টু। যে নাম্বারটা দেখো বলছে ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড। তাহলে এখানে রাস্তার কথা বলছে, তাহলে স্থান বুঝাইছে, বাক্যের শুরুতে গ্যাপ, তখন সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে কি বসাই, দেয়ার বসাই। তাহলে আনসারটা হবে হচ্ছে দেয়ার। তাহলে এই জায়গায় আনসারটা আমরা লিখবো দেয়ার, এই যে দেয়ারটা। ওকে। তো এইভাবে করে তোমরা প্র্যাকটিস করলে এই টপিকটা সহজে পারবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।